হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অল অফ ইউ। আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্স মাস্টার, তোমাদের মেন্টর, তোমাদের গাইডার। চলে এসেছি গ্র্যাভিটেশনের লেকচার নাম্বার 4 নিয়ে। ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল নিয়ে ডিসকাস করব। যারা যারা এই ভিডিওতে প্রথম এসেছো, যারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, তাদেরকে একটা কথা বলে রাখি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যদি বুঝতে হয় তাহলে তোমাদেরকে গ্র্যাভিটেশন কি বুঝতে হবে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি বুঝতে হবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বুঝতে হবে, তোমাকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বুঝতে হবে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হাইট বাড়ার সঙ্গে সঙ্গে, ডেপথ বাড়ার সঙ্গে সঙ্গে কীভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো বোঝার পাশাপাশি তোমাকে নিউমেরিক্যাল পড়তে হবে। আর এই সমস্ত ডিসকাশন ইন ডেপথ, ইচ অ্যান্ড এভরি থিওরি যথেষ্ট ভালোভাবে তোমাদেরকে এই পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3-তে অলরেডি আমি তোমাদের পড়িয়ে দিয়েছি। তাই জন্য পার্ট 4 দেখার আগে তুমি অবশ্যই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখো। কী করে দেখবে, কিভাবে দেখবে? অবশ্যই চ্যানেলে যাবে, প্লেলিস্টে যাবে, গ্র্যাভিটেশনের প্লেলিস্ট করা আছে, সেখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তোমাদের যেটা ইচ্ছা, তোমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা দেখবে। এবারে আমার চ্যানেলের নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা অপদার্থবিদ রাজেশ দে। স্পেলিংটা অনেকে এ লেখে, অনেকে ও লেখে, যার জন্য সার্চ লিস্টে আমার চ্যানেল আসে না। তাদেরকে একটা কথা বলে দিই, যদি তোমাকে ইউটিউবে সার্চ করতে হয়, তুমি অপদার্থবিদ রাজেশ দে সার্চ করার দরকার নেই। অপদার্থবিদের শর্ট ফর্ম হচ্ছে এপি। তুমি ইউটিউবে সিম্পল যদি এপি রাজেশ দে সার্চ করো তাহলেই তুমি আমার চ্যানেল পেয়ে যাবে। বা যদি গ্র্যাভিটেশন যদি সার্চ করতে যাও, তুমি লিখবে গ্র্যাভিটেশন বাই রাজেশ স্যার। দেখো, গ্র্যাভিটেশনের ভিডিও যে আমি প্রথম করছি এমনটা তো নয়, অনেক স্যার করছে, তাদের মতো করে ওনারা বেস্ট দিচ্ছেন। তো আমার ভিডিও যদি পেতে হয়, তুমি যদি আমার ভিডিও যদি দেখতে চাও, তাহলে তুমি গ্র্যাভিটেশন বাই রাজেশ দে এই কথাটা লিখবে, তাহলেই তুমি আমার চ্যানেলে আসবে। কি করে সার্চ করবে? সার্চ করতে তোমরা জানো, দেখা যাক আসছে কি আসে না। ঠিক আছে, তুমি সিম্পল ইউটিউব অ্যাপটা খুলবে। আমার তো ইউটিউব অ্যাপ নেই, আমি ব্রাউজার থেকে খুলছি। ঠিক আছে, ইউটিউব, জাস্ট সিম্পল এপি রাজেশ দে সার্চ করবে। এপি রাজেশ দে সার্চ করো, দেখো চ্যানেল এলো। যাবে চ্যানেলে, প্লেলিস্ট লেখা আছে, প্লেলিস্টে যাবে। দেখো তোমাদের জন্য কি কি করিয়েছি। তোমাদের জন্য আমি গ্র্যাভিটেশন, এই গ্র্যাভিটেশনের প্লেলিস্ট করা আছে, অলরেডি 3টে ভিডিও আপলোড হয়ে গেছে। যারা যারা কারেন্ট ইলেকট্রিসিটি দেখতে চাও, কারেন্ট ইলেকট্রিসিটি টোটাল 23টা ভিডিও আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি করিয়েছি। অ্যাডভান্স মানে যেই অ্যাডভান্স নয়, নিট আর WBJEE বা যেই মেন পয়েন্ট অফ ভিউ থেকে যে ভালো অঙ্কগুলো আছে, আমি সেইগুলোও কিন্তু এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি আমার এন্ড থেকে যতটা পসিবল হয়। তোমরা পোটেনশিয়াল ক্যাপাসিটেন্স চাইলে দেখতে পারো, চার্জেস অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড চাইলে দেখতে পারো, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু করানো আছে, একদম স্ক্র্যাচ থেকে আমি শুরু করেছি। দেখতে পারো ওয়েভ মোশন করেছি, SHM এন্ড অসিলেশন করিয়েছি, এগুলো মোটামুটি করানো হয়ে গেছে। আস্তে আস্তে তোমাদের 11-12-এর নিট যেই জন্য ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে যে যে কন্টেন্টগুলো তোমাদের জন্য লাগবে, সব কিছু কন্টেন্ট আমি একদম ফ্রি অফ কস্টে আমি ইউটিউবে আপলোড করব। এটা আমার প্রজেক্ট, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই এই কাজে আরও বেশি বেশি করে চেষ্টা করবো, আরও দ্রুত তোমাদের জন্য ভিডিও করার। যাই হোক, তো তোমরা এরকম প্লেলিস্ট থেকে যেতে পারো। যারা যারা ডাইরেক্ট গ্র্যাভিটেশন আমার ভিডিওতে সার্চ করতে চাইছো, মানে একদম চাইছো যে গ্র্যাভিটেশন আমার ভিডিও থেকেই দেখবে, সিম্পল তুমি গ্র্যাভিটেশন বাই রাজেশ দালিকে সার্চ করবে। ঠিক আছে, গ্র্যাভিটেশন বাই রাজেশ স্যার, গ্র্যাভিটেশন বাই রাজেশ, এই যে চলে এলো পার্ট 3, পার্ট 2, পার্ট 1, পার্ট 2, এরকম করে তুমি সার্চ করতে পারো। যাই হোক, আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, তোমাদের যেমন যেমন তোমাদেরটা প্রয়োজন সেরকমটা তোমরা দেখবে। চলো এবারে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের লেকচার শুরু করছি। হ্যাঁ, কি পড়বো আজকে? প্রথমে পড়বো কনসেপ্ট অফ পোটেনশিয়াল। দেখো, পোটেনশিয়াল কথাটা প্রথম আছে তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জিতে।
যারা যারা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পোটেনশিয়াল ভালো করে বুঝতে পেরেছো, যারা ভালোভাবে বুঝেছো, তাদের জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বোঝা কিচ্ছু না, অলরেডি তোমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়ে এসেছো। আর ওয়ার্ক পাওয়ার এনার্জিতে যদি ভালো করে পোটেনশিয়াল তোমরা যদি বুঝে নাও, তাহলে গ্র্যাভিটেশনে তো হেল্প হবেই। তার সঙ্গে সঙ্গে তোমরা যখন ক্লাস 12-এ উঠবে, তখন ইলেকট্রিক পোটেনশিয়ালও আইডেন্টিক্যাল পুরো, ঠিক আছে? তো ওইখানে পোটেনশিয়াল বুঝলে এইখানে উপকার আসবে, আবার এইখানে উপকার এলে তোমার ক্লাস 12-এও উপকার আসবে। তাই জন্য পোটেনশিয়াল কথাটা ভালো করে বোঝা দরকার, পোটেনশিয়াল ওয়ার্ডটা ভালো করে বোঝা দরকার, পোটেনশিয়াল কনসেপ্টটা ভালো করে বোঝা দরকার। যারা যারা ওয়ার্ক পাওয়ারে পোটেনশিয়াল ভালো করে বোঝোনি, তাদের জন্য আমি একটু পোটেনশিয়াল যতটা গ্র্যাভিটেশন বোঝার জন্য দরকার আমি ততটা ভালোভাবে বোঝাচ্ছি। চিন্তা নেই, এটা বুঝলে তোমাদের ক্লাস 12-এও কিন্তু উপকারে আসবে। আর যারা যারা পোটেনশিয়াল ভালোভাবে বুঝেছো, তারা একটু দেখে নাও, রিভিশন হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বুঝবো পোটেনশিয়াল মানে কি। দেখো, পোটেনশিয়াল কথাটা সব থেকে প্রথমে কার জন্য অ্যাপ্লিকেবল? এই পোটেনশিয়াল কথাটা অ্যাপ্লিকেবল হচ্ছে কনজারভেটিভ ফোর্সের জন্য। এই পোটেনশিয়াল কথাটা অ্যাপ্লিকেবল হচ্ছে কনজারভেটিভ ফোর্সের জন্য। কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স, যেটাকে বাংলায় বলা হয় সংরক্ষী বল। সংরক্ষী বল। সংরক্ষী থেকে সংরক্ষণ কথাটা আসছে, সংরক্ষী থেকে সংরক্ষণ কথাটা আসছে। তাহলে কিসের সংরক্ষণ হবে? কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে যে ফোর্সের আন্ডারে যখন তুমি কোনো একটা বস্তুকে মুভ করাবে, তার এনার্জি সবসময় কনজার্ভ থাকবে, বা টোটাল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কি কনস্ট্যান্ট থাকবে? না, টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট থাকবে। টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। অবশ্যই টোটাল এনার্জি বলছি মানে কি? টোটাল এনার্জি বলছি মানে অবশ্যই কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জির কথা বলছি, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। এবার এইখানে যে এই পোটেনশিয়াল এনার্জি কথাটা আছে, এইখানে যে এই পোটেনশিয়াল এনার্জি কথাটা আছে, এই পোটেনশিয়ালটাই আমরা এখন ভালো করে বুঝবো। তাহলে পোটেনশিয়াল কথাটা সব থেকে প্রথমে কার জন্য অ্যাপ্লিকেবল? না কনজারভেটিভ ফোর্সের জন্য অ্যাপ্লিকেবল। কনজারভেটিভ ফোর্স কথাটার মানে কি? না যে ফোর্স ফিল্ডে বা যে ফোর্সের আন্ডারে কোনো একটা বস্তুকে তুমি যদি মুভ করাও, তাহলে সেই ফোর্সের আন্ডারে বস্তুটার টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কনজারভেটিভ ফোর্সের আরেকটা বৈশিষ্ট্য কি? কনজারভেটিভ ফোর্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ার্ক ডান অ্যালং ক্লোজ পাথ সবসময় 0 হয়। ওয়ার্ক ডান অ্যালং, এটা তো 1 নাম্বার বৈশিষ্ট্য পড়লাম। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে work done along close path, work done along closed path is equal to 0 হবে। ক্লোজ পাথ কথাটার মানে কি? এখানে এই যে ক্লোজ পাথ কথাটা আছে, ক্লোজ পাথ কথাটার মানে হচ্ছে অবশ্যই আমার ইনিশিয়াল পজিশন is equal to ফাইনাল ইনিশিয়াল পজিশন ইজ ইকুয়াল টু ফাইনাল পজিশন হতে হবে। অর্থাৎ এই বলের আন্ডারে তুমি যদি কোনো একটা বস্তুকে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে নিয়ে যাচ্ছ, আবার অন্তিম থেকে প্রাথমিকে নিয়ে আসছো, অর্থাৎ যদি বস্তুটার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান যদি সেম হয়, তাহলে সেই পাথটাকে ক্লোজ পাথ বলা হয়। আর এই ক্লোজ পাথে কনজারভেটিভ ফোর্স সবসময় 0 ওয়ার্ক করে। কি বললাম? ওয়ার্ক ডান অ্যালং ক্লোজ পাথ। কার দ্বারা ওয়ার্ক ডান? ওয়ার্ক ডানটা কার দ্বারা হবে? না, অবশ্যই বাই কনজারভেটিভ ফোর্স হবে, বাই কনজারভেটিভ ফোর্স হবে। বোঝা গেছে? তাহলে বদ্ধ পথে, কোনো ক্লোজ পাথে কনজারভেটিভ ফোর্স সবসময় 0 ওয়ার্ক করবে। কিভাবে করবে? আস্তে আস্তে বুঝবো। এবারে এই দুটো জিনিস খেয়াল হলো। এবারে তোমাকে নেক্সট খেয়াল রাখতে হবে, এটা তো গেল কনজারভেটিভ ফোর্সের কথা। পোটেনশিয়াল বুঝতে গিয়ে তোমাকে নেক্সট খেয়াল রাখতে হবে এক্সটার্নাল ফোর্স যে ওয়ার্ক করবে, সিস্টেম তার
অপোজিট ওয়ার্ক করবে। নেক্সট তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, কি এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান, সরি, এক্সটার্নাল ফোর্সের মান যা হবে সিস্টেম সেম ফোর্স লাগাবে কিন্তু অপোজিট ডাইরেকশনে লাগাবে। মানে এক্সটার্নাল ফোর্স যা হবে সিস্টেম সেই ফোর্সই লাগাবে, মানে এক্সটার্নাল ফোর্স তুমি ততটাই লাগাবে যতটা সিস্টেম ফোর্স লাগাবে, কিন্তু অপোজিট ডাইরেকশনে লাগাতে হবে। এইগুলো কি বুঝতে চাও? এগুলো বুঝতে গেলে না তাহলে লেকচারটা বড় হয়ে যাবে, আবার না বুঝলে তোমাদের ফিলও আসবে না, এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি তোমরা ঠিক রিলেট করতে পারছো না কেন এরকমটা হচ্ছে। এটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে একটু ডিটেল অ্যানালাইসিসে যেতে হবে। আমি ডিটেল অ্যানালাইসিসে যাচ্ছি, ভেবেছিলাম যাবো না কিন্তু যাচ্ছি। লেকচার কিন্তু বড় হবে, হ্যাঁ আগে থেকেই বলে দিচ্ছি। ধরো এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, বা একটা এম মাস আছে, ঠিক আছে, ধরে নাও এখানে এম মাস আছে। এই এম মাসকে তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাবে। এই এম মাসকে তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাবে। প্রথমে নিয়ে যাবে এ থেকে বিতে, প্রথমে নিয়ে যাচ্ছ এ থেকে বিতে, প্রথমে নিয়ে যাচ্ছ এ থেকে বিতে, তারপরে নিয়ে যাচ্ছ বি থেকে এতে। এটা হচ্ছে 1 নাম্বার পাথ, এটা হচ্ছে 1 নাম্বার পাথ, এটা হয়ে গেল। এবার তুমি সাপোজ করো তুমি এই বস্তুটাকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছ, তাহলে এখন যে তোমাকে ওয়ার্ক করতে হবে সেই ওয়ার্কটা দুটো ভাবে ইউটিলাইজ হবে। একটা ওয়ার্ক দিয়ে কি করবে, একটা ওয়ার্কের একটা পোর্শন তুমি গ্র্যাভিটির এগেনস্টে ওয়ার্ক করবে এমজিএইচ। কেন? কারণ এই যে বস্তুটা, এই যে বস্তুটা, এই যে বস্তুটা, এর উপরে এমজি কোন দিকে লাগছে, নিচের দিকে লাগছে। ফোর্স কোন দিকে লাগছে, বস্তুটার উপরে এমজি লাগছে নিচের দিকে। তুমি বাইরের থেকে কত ফোর্স লাগাচ্ছ, উপরের দিকে লাগাচ্ছ। এবারে তুমি যে উপরের দিকে বস্তুটাকে তুলছো, তাহলে নিশ্চয়ই গ্র্যাভিটির এগেনস্টে তুমি ফোর্স লাগাচ্ছ, গ্র্যাভিটির এগেনস্টে ফোর্স লাগাচ্ছ। কত ফোর্স লাগাচ্ছ, এমজি ফোর্স লাগাচ্ছ, তাই না? গ্র্যাভিটির এগেনস্টে ফোর্স লাগাচ্ছ, এমজি ফোর্স লাগাচ্ছ। এরপর সাপোজ করো তুমি তুলছো, তাহলে তুমি যে শক্তিটা খরচ করছো তার একটা অংশ নিশ্চয়ই গ্র্যাভিটির এগেনস্টে ওয়ার্ক করছে। কত ওয়ার্ক করছে না, এমজিএইচ ওয়ার্ক করছে। ধরে নাও এরপর তোমার নেক্সট প্রশ্ন আমি যদি করি, তুমি বস্তুটাকে এ থেকে বিতে নিয়ে গেছো, কত স্পিডে নিয়ে গেছো? তুমি বললে স্যার আমি ভি স্পিডে নিয়ে গেছি। তাহলে তুমি যদি ভি স্পিডে যদি নিয়ে যাও উপরের দিকে, তুমি যদি ভি স্পিডে যদি নিয়ে যাও, তাহলে নিশ্চয়ই একটা কাইনেটিক এনার্জিও থাকবে। এই কাইনেটিক এনার্জির মান নিশ্চয়ই হাফ অফ এমভি স্কোয়ার হবে। তাহলে তুমি বস্তুটাকে এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে গেলে, আর এ পজিশন আর বি পজিশনের মধ্যে হাইটের ডিফারেন্সটা যদি এইচ হয়, আর তুমি যদি ভি স্পিডে যদি নিয়ে যাও, তাহলে তোমাকে যে ওয়ার্ক করতে হবে সেটা হচ্ছে এমজিএইচ প্লাস হাফ এমভি স্কোয়ার। এবারে স্পিডের মান যত কম হবে, কাইনেটিক এনার্জির মান হাফ অফ এমভি স্কোয়ার তত কম হবে। আর কাইনেটিক এনার্জি যত কম হবে তাহলে নিশ্চয়ই তত কম তোমাকে ওয়ার্ক করতে হবে। কিন্তু আমি যদি বলি আমাকে মিনিমাম কত ওয়ার্ক করতে হবে, মিনিমাম কত ওয়ার্ক করতে হবে? মিনিমাম কত ওয়ার্ক করতে হবে? মিনিমাম ওয়ার্ক করতে গেলে স্পিড ইজ ইকুয়াল টু 0 হতে হবে। স্পিড 0 হলে কাইনেটিক এনার্জি 0 হবে। আর কাইনেটিক এনার্জি যদি 0 হয় তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু মিনিমাম হবে, যেটা কিনা এমজিএইচ এর সঙ্গে সমান হবে। এখন ওয়ার্ক ডান যদি মিনিমাম হতে হয় তাহলে স্পিডটাকে 0 হতে হবে। এই স্পিডটাকে 0 হতে গেলে অবশ্যই অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0 হতে হবে। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0 মানে
এফ নেট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, নেট ফোর্স এফ নেট ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0 হতে হবে। এখন সিস্টেমের পর দুটো ফোর্স লাগছে, একটা ফোর্স লাগছে এটা, একটা ফোর্স লাগছে এটা। এটা তুমি লাগিয়েছো এক্সটার্নাল, আর এটা লাগিয়েছে কে? সিস্টেম। নেটওয়ার্ক 0, নেট ফোর্স 0 হতে হবে, তার মানে এক্সটার্নাল ফোর্স প্লাস সিস্টেম যে ওয়ার্ক লাগাচ্ছে, সিস্টেম যে ফোর্স লাগাচ্ছে এটা ইজ ইকুয়াল টু 0 হবে। আর এইখান থেকে বুঝতে পারলাম যে এক্সটার্নাল ফোর্স, যে এক্সটার্নালি তুমি যে ফোর্সটা, তুমি এক্সটার্নালি যে ফোর্সটা লাগিয়েছো সিস্টেম, তার অপোজিট ফোর্স ইকুয়াল অ্যামাউন্টটা লাগাবে। তুমি বাইরে থেকে ততটাই ফোর্স লাগাবে যতটা ফোর্স সিস্টেম লাগাচ্ছে, আর এক্সটার্নাল ফোর্সটা সিস্টেম যে ফোর্স লাগাচ্ছে তার অপোজিট ডাইরেকশনে হবে। এখানে আমি গ্র্যাভিটির কথা বলছি, তাহলে গ্র্যাভিটি হচ্ছে এখানে সিস্টেম, গ্র্যাভিটি নিচের দিকে এমজি ফোর্স লাগাচ্ছে। তাহলে তুমি এমন ভাবে তুলছো যেন প্রত্যেক মুহূর্তে পার্টিকেলের ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0 হয়, মানে খুবই আস্তে আস্তে তুলছো, তখনই তো ওয়ার্কটা মিনিমাম হবে। আর মিনিমাম ওয়ার্ক যদি করতে হয় তাহলে তোমাকে বাইরে থেকে ততটা অ্যামাউন্টের ফোর্স লাগাতে হবে যতটা সিস্টেম লাগাচ্ছে। এখানে সিস্টেম এমজি ফোর্স লাগাচ্ছে, তোমাকে বাইরে থেকে তাহলে এমজি ফোর্স লাগাতে হবে। কোন দিকে লাগাতে হবে না, সিস্টেম যেদিকে লাগাচ্ছে তার অপোজিট দিকে লাগাতে হবে। তাই জন্য এখানে মাইনাস কথাটা অ্যাড করেছি, মানে মাইনাস সাইনটা অ্যাড করেছি। এবারে তুমি লক্ষ্য করে দেখো, যখন বস্তুটাকে এ থেকে বি তে নিয়ে গেছিলাম, দেখো যখন আমি বস্তুটাকে এ থেকে বি তে নিয়ে গেছিলাম, অর্থাৎ আমি অ্যালং 1 নাম্বার পাথ হিসাব করছি, অ্যালং পাথ 1, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কত হবে? অবশ্যই এফ ডট এস হবে, অবশ্যই এফ ভেক্টর ডট এস ভেক্টর হবে, ইজ ইকুয়াল টু কি হবে? এফ ইন্টু এস ইন্টু কস থিটা। ফোর্স কত লাগিয়েছো? ওই যে এমজি ইকুয়াল, এই ফোর্সের মানটা এমজির সমান হবে। ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? এইচ হয়েছে। অ্যাঙ্গেলটা কত? তুমি উপরের দিকে ফোর্স লাগিয়েছো, ডিসপ্লেসমেন্টও উপরের দিকে হয়েছে। আর থিটাটা কত? অবশ্যই cos 0, অবশ্যই cos 0। তাহলে এইখানে এক্সটার্নাল ফোর্স কত ওয়ার্ক করেছে? এক্সটার্নাল ফোর্স ওয়ার্ক করেছে এম ইন্টু জি ইন্টু এইচ। এবারে সিস্টেম কত ওয়ার্ক করেছে? এফ সিস্টেম কত ওয়ার্ক করেছে? আবার এফ ডট এস, আবার এফ এস কস থিটা। এফ কত? এমজি। এস কত? এইচ। এখন এমজি কোন দিক কাজ করেছে? নিচের দিকে কাজ করেছে। তুলেছো কোন দিকে? ওপরের দিকে তুলেছো। তাহলে অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তাহলে এটা কত হলো? কস 180 ডিগ্রি। তাহলে কত হলো? মাইনাস এমজিএইচ। তাহলে ওয়ার্ক ডান বাই সিস্টেম কত হলো? মাইনাস এমজিএইচ হলো। তাহলে এইখানে তুমি লক্ষ্য করে দেখতে পেলে এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক করলো বা আমি যে ওয়ার্ক করলাম সেটা হচ্ছে এমজিএইচ, সিস্টেম যে ওয়ার্ক করলো সেটা হয়ে গেল মাইনাস এমজিএইচ। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক করছে, এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক করছে সিস্টেম তার অপোজিট ওয়ার্ক করছে। তাই জন্য এখানে লিখেছে এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক করবে সিস্টেম তার অপোজিট ওয়ার্ক করবে। বোঝা গেছে? নেক্সট নেক্সট আমাকে বুঝতে হবে পজিটিভ ওয়ার্ক মানে কি আর নেগেটিভ ওয়ার্ক মানে কি। নেক্সট বোঝো যে পজিটিভ ওয়ার্ক মানে কি।
এখানে বোঝো পজিটিভ ওয়ার্ক মানে কি। পজিটিভ ওয়ার্ক মানে কি আর নেগেটিভ ওয়ার্ক মানে পজিটিভ ওয়ার্ক আর নেগেটিভ ওয়ার্ক। বস্তু নিচের দিকে পড়ছে, অর্থাৎ ভেলোসিটি ভি কোন দিকে লাগছে, নিচের দিকে লাগছে। বস্তুর উপরে ফোর্স কোন দিক কাজ করছে, এমজি ফোর্সও নিচের দিকে কাজ করছে, এমজি ফোর্সও আমার নিচের দিকে কাজ করছে। তাহলে এখানে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হচ্ছে। তাহলে ভেলোসিটি যদি নিচের দিকে কাজ করে তাহলে ডিসপ্লেসমেন্টও আমার নিচের দিকেই কাজ করছে। এখন লক্ষ্য করে দেখো পজিটিভ ওয়ার্ক মানে কি, এখানে গ্র্যাভিটি কি কাজ করছে, ওয়ার্ক ডান বাই সিস্টেম, ওয়ার্ক ডান বাই সিস্টেম ইজ ইকুয়াল টু পজিটিভ হচ্ছে। কেন, কারণ এখানে থিটা ইজ ইকুয়াল টু, কারণ এখানে থিটা ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। এখন তুমি একটা কথা বলো, যখন বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে, এম ভরের বস্তুটা যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন কাইনেটিক এনার্জি কত হয়, বাড়তে থাকে, কাইনেটিক এনার্জি বাড়তে থাকে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে, সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে সিস্টেমের কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি বাড়বে। অবশ্যই সিস্টেমের কাইনেটিক এনার্জি কি হবে, বাড়বে। এখন সিস্টেম পজিটিভ ওয়ার্ক করছে, আর এই মাত্র আমরা দেখলাম সিস্টেম যা ওয়ার্ক করে এক্সটার্নাল এজেন্ট তার অপোজিট ওয়ার্ক করে। তাহলে সিস্টেম পজিটিভ ওয়ার্ক করছে মানে এক্সটার্নাল এজেন্ট নেগেটিভ ওয়ার্ক করছে। ওয়ার্ক ডান বাই সিস্টেম ইজ ইকুয়াল টু পজিটিভ, তার মানে কোথাও না কোথাও ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ইজ ইকুয়াল টু নেগেটিভ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে এক্সটার্নাল এজেন্ট নেগেটিভ ওয়ার্ক করবে। সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে, দেখো না এমজি নিচের দিকে কাজ করছে, ভেলোসিটি নিচের দিকে কাজ করছে। আচ্ছা পজিটিভ ওয়ার্কের এক্সাম্পল হচ্ছে ডাউনওয়ার্ড মোশন অফ পার্টিকেল বা ফ্রি ফল অফ পার্টিকেল, ফ্রি ফল, এটা এক্সাম্পল কি হবে, ফ্রি ফলিং বডি, এক্সাম্পল হচ্ছে ফ্রি ফলিং বডি। ফ্রি ফলিং বডির ক্ষেত্রে সিস্টেম পজিটিভ ওয়ার্ক করছে, এক্সটার্নাল নেগেটিভ ওয়ার্ক করছে। ফ্রি ফলিং বডির ক্ষেত্রে সিস্টেম পজিটিভ ওয়ার্ক করছে মানে কাইনেটিক এনার্জি বাড়ছে, সিস্টেম পজিটিভ ওয়ার্ক করছে মানে এক্সটার্নাল নেগেটিভ ওয়ার্ক করছে। যে কোনো একটা মুখস্থ রাখবে, সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করছে তাহলে কাইনেটিক এনার্জি বাড়ছে, এক্সাম্পল ফ্রি ফল অফ দ্য বডি। সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে এক্সটার্নাল কি কাজ করবে, নেগেটিভ ওয়ার্ক। আর একটা কথা সিম্পল মুখস্থ রাখো, সিস্টেম যা ওয়ার্ক করবে এক্সটার্নাল তার অপোজিট ওয়ার্ক করবে। ফ্রি ফলের ক্ষেত্রে কি হচ্ছে, ফ্রি ফলের ক্ষেত্রে সিস্টেম পজিটিভ ওয়ার্ক করছে, তাহলে এক্সটার্নাল কি করবে তুমি বলো, নেগেটিভ ওয়ার্ক করবে। এখন বস্তু যদি নিচের দিকে পড়ে, বস্তু যদি নিচের দিকে পড়ে, ফ্রি ফলের ক্ষেত্রে সিস্টেম কি কাজ করছে, পজিটিভ ওয়ার্ক করছে। এবার তুমি বলো না যখন বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে তখন স্পিড বাড়ে না কমে, বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে স্পিড বাড়ে না কমে, অবশ্যই স্পিড বাড়ে। স্পিড বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে। তাহলে সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে কাইনেটিক এনার্জি বাড়বে, সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে এক্সটার্নাল এজেন্ট নেগেটিভ ওয়ার্ক করবে। বোঝা গেছে? এবারে তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার কি করে বুঝলাম যে সিস্টেম এখানে
পজিটিভ করলে এক্সটার্নাল এজেন্ট নেগেটিভ ওয়ার্ক করবে। তুমি আবার লক্ষ্য করে দেখো, এইখানে লক্ষ্য করে দেখো, যখন বস্তু নিচের দিকে পড়ছে, এফ কোন দিকে লাগে সবসময়? উপরের দিকে লাগছে। মানে বস্তুর সিস্টেম যদি নিচের দিকে ফোর্স লাগায়, তাহলে আমাকেও ফোর্স উপরের দিকে লাগাতে হবে। এখন বস্তু নিচের দিকে পড়ছিল, তাহলে বেগটা উপরের দিকে না হয় এখন নিচের দিকে হবে। বেগ যদি নিচের দিকে হয়, আমি ফোর্স লাগিয়েছি উপরের দিকে, বস্তুর উপর বেগ, মানে বেগ নিচের দিকে কাজ করেছে। বেগ নিচের দিকে কাজ করলে ডিসপ্লেসমেন্টও নিচের দিকে কাজ করবে, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? 180 হবে। ঠিক আছে, বাস এটাই। ঠিক আছে, এটাই। এখানে একটা অ্যারো দিয়ে মাথা দিতে হবে। এই নাও অ্যারো দিয়ে দাও। এই তো, এটা হচ্ছে এফ এক্সটার্নাল। এবারে নেগেটিভ ওয়ার্কের কনসেপ্টটা পড়বো, সেম জিনিস পড়বো। এটাটা শুধু মুছে দিই, এখানে কিছুই না, বেগটা উপর দিকে কাজ করবে। এই বেগটা এখন উপরের দিকে কাজ করবে, ভেলোসিটি এখন ভেলোসিটি এখন উপরের দিকে কাজ করবে। এখানে ভেলোসিটি নিচের দিকে কাজ করছিল, এখন ভেলোসিটি উপরের দিকে কাজ করবে। এখন যদি ভেলোসিটি উপরের দিকে কাজ করে, আপওয়ার্ড মোশনের জন্য, পার্টিকেলের আপওয়ার্ড মোশনের জন্য আপওয়ার্ড মোশনের জন্য, এখন দেখো সিস্টেম এমজি কাজ করছে নিচের দিকে, বস্তুর বেগ কাজ করছে উপরের দিকে। সিস্টেম এখানে কি কাজ করছে? পজিটিভ ওয়ার্ক করছে, সরি, বস্তুর উপরে সিস্টেম ফোর্স লাগাচ্ছে নিচের দিকে, বস্তুর বেগ কাজ করছে উপরের দিকে, মানে ডিসপ্লেসমেন্ট কাজ করছে উপরের দিকে, তাহলে সিস্টেম, এটাই তো ফোর্স অ্যাপ্লাইড বাই সিস্টেম। উপরের দিকে যদি বস্তুটা ওঠে, তাহলে সিস্টেম এখানে নেগেটিভ ওয়ার্ক করবে, ওয়ার্ক ডান বাই সিস্টেম এইখানে নেগেটিভ হবে। সিস্টেম যদি নেগেটিভ ওয়ার্ক করে, তাহলে এক্সটার্নাল এজেন্ট পজিটিভ ওয়ার্ক করবে। এবার তুমি একটা কথা বলো, যখন বস্তুটাকে তুমি উপরের দিকে ছুঁড়ে দিয়েছো, তখন বস্তুর বেগ বাড়ে না কমে? অবশ্যই, যত উপরের দিকে উঠতে থাকে বস্তুর বেগ কমতে থাকে। তাহলে এখানে ভেলো স্পিড কি হয়? তাহলে এখানে স্পিড কি হয়? স্পিড ডিক্রিজ করে, স্পিড ডিক্রিজ করে, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? ডিক্রিজ করবে। তাহলে এটুকু বুঝতে পারলাম, কি পয়েন্ট কি পয়েন্ট হচ্ছে, সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে কাইনেটিক এনার্জি বাড়বে, সিস্টেম যদি নেগেটিভ ওয়ার্ক করে তাহলে কাইনেটিক এনার্জি কমবে। বাস এইটুকু বুঝে রাখো, ঠিক আছে? এবারে আমরা এখানে একটা জিনিস পড়লাম না, কোথায় গেল কোথায় গেল, ওয়ার্ক ডান অ্যালং ক্লোজ পাথ ইজ ইকুয়াল টু 0। এটা একটু প্রুফ করবো, ওয়ার্ক ডান অ্যালং ক্লোজ পাথটা 0 কেন হচ্ছে। আবার সেম কেস, এখানে একটা, এখানে একটা পয়েন্ট, বস্তুটাকে প্রথমে আমি উপরের থেকে নিচে নিয়ে যাব, নিচ থেকে উপরে নিয়ে যাব, তারপরে বস্তুটাকে উপর থেকে নিচে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার পাথ নাম্বার 1, এটা হচ্ছে আমার পাথ নাম্বার 2। ঠিক আছে, ওয়ার্ক ডান অ্যালং 1 নাম্বার পাথ বের করব, ওয়ার্ক ডান অ্যালং 2 নাম্বার পাথ বের করব। আর অবশ্যই এখানে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স দেখবো। ঠিক আছে, তুমি লক্ষ্য করে দেখো, যখন, আর অবশ্যই এই হাইটটা হচ্ছে এইচ, ঠিক আছে, এই হাইটটা হচ্ছে এইচ।
এই হাইটটা হচ্ছে এইচ। এখন ওয়ার্ক ডান অ্যালং পাথ 1, ওয়ার্ক ডান অ্যালং পাথ 1 কত হবে? যেহেতু বস্তুকে উপরের দিকে তুলেছে তাহলে ওয়ার্ক ডান অ্যালং পাথ 1 ইজ ইকুয়াল টু মাইনাস mgh হবে। এটা হচ্ছে কে লাগিয়েছে? সিস্টেম লাগিয়েছে। ওয়ার্ক ডান অ্যালং পাথ 1 ইজ ইকুয়াল টু mgh হবে, কার না এক্সটার্নাল এজেন্ট লাগিয়েছে। কেন হলো? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যখন 1 নাম্বার পাতে বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন mg কাজ করেছে নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট হয়েছে উপরের দিকে, তাহলে সিস্টেম এখানে নেগেটিভ ওয়ার্ক করেছে। আর আমি ফোর্স লাগিয়েছিলাম উপরের দিকে, ডিসপ্লেসমেন্ট হয়েছে উপরের দিকে, তাহলে আমি পজিটিভ ওয়ার্ক করেছি। ওয়ার্ক ডান অ্যালং পাথ 2 ইজ ইকুয়াল টু প্লাস mgh হবে, কারণ গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট হয়েছে নিচের দিকে, তাহলে এখানে সিস্টেম পজিটিভ ওয়ার্ক করেছে। আর এখানে আমি এক্সটার্নাল এজেন্ট নেগেটিভ ওয়ার্ক করেছে, কারণ সিস্টেম যা ওয়ার্ক করবে এক্সটার্নাল তার অপোজিট ওয়ার্ক করবে। এইভাবে বুঝতে পারো, এখানে সিস্টেম নেগেটিভ করেছিল, এক্সটার্নাল পজিটিভ করেছে, এখানে সিস্টেম পজিটিভ করেছে, এক্সটার্নাল নেগেটিভ করেছে। তাহলে নেট ওয়ার্ক ডান ডাব্লু নেট ইজ ইকুয়াল টু W1 প্লাস W2 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। কে 0 ওয়ার্ক করেছে? সিস্টেমও 0 ওয়ার্ক করেছে, সিস্টেমও নেট ওয়ার্ক ডান 0 করেছে, আবার এক্সটার্নাল এজেন্ট নেট ওয়ার্ক ডান 0 করেছে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম কনজারভেটিভ ফোর্স কিন্তু নেট 0 ওয়ার্ক করে। বোঝা গেছে? এবারে দেখো আমি কি বলেছিলাম, কনজারভেটিভ ফোর্স মানেই হচ্ছে টোটাল এনার্জি কনজার্ভ থাকবে। আমি পরিষ্কার প্রথমে বললাম কনজারভেটিভ ফোর্স মানেই হচ্ছে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। কি করে কনস্ট্যান্ট থাকবে দেখো, যখন বস্তুটা এখানে ছিল আমি বস্তুটাকে এ পজিশন থেকে বি পজিশনে তুলেছিলাম, আমি বস্তুটাকে এ পজিশন থেকে বি পজিশনে তুলেছিলাম। ঠিক আছে? যখন বস্তুটাকে এ পজিশন থেকে বি পজিশনে তুললাম তখন আমি কত কাজ করলাম, আমি একে কত শক্তি দিয়েছিলাম যার জন্য বস্তুটা উপরের দিকে উঠলো। তুমি ধরে নাও বস্তুটাকে আমি এখান থেকে ইউ বেগে উপরের দিকে ছুড়েছিলাম, বস্তুটাকে আমি ইউ বেগে উপরের দিকে ছুড়েছিলাম। বস্তুটাকে আমি ইউ বেগে উপরের দিকে ছুড়েছিলাম। যদি সর্বোচ্চ এইচ উচ্চতা পর্যন্ত উঠতে পারে তাহলে তুমি কাইনেমেটিক্স সূত্র লাগিয়ে বলতে পারবে যে ইউ স্কোয়ার, বা তুমি এটা ভাবতে পারো যে এইচ ইজ ইকুয়াল টু কত হয়, ইউ স্কোয়ার বাই 2g হয়, ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g হয়। ভাবতেই পারো আমাকে যদি এইচ হাইটে তুলতে হয় তাহলে কত বেগে উপর দিকে ছুটতে হবে, ইউ স্কোয়ার বাই 2g এই ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছুটতে হবে। সরি, ইউ বেগে যদি আমি বস্তুটাকে উপরের দিকে ছুড়ি তাহলে ম্যাক্সিমাম যে হাইটে উঠবে সেটা এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g হবে। তুমি তাহলে এখানে কাইনেটিক এনার্জি কত প্রোভাইড করেছিলে, তুমি যে পরিমাণ শক্তি দিয়েছিলে, তুমি সেই যে পরিমাণ শক্তি এক্সটার্নালি প্রোভাইড করেছিলে যার জন্য বস্তুটা এ থেকে বি বিন্দুতে, যার জন্য বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে উঠলো, সেটা কত হচ্ছে, হাফ অফ এম ইউ স্কোয়ার হচ্ছে, হাফ অফ এম অফ ইউ স্কোয়ার হচ্ছে। ইউ স্কোয়ারের মান যদি তুমি বসিয়ে দাও, হাফ এম ইউ স্কোয়ারের মান যদি বসিয়ে দাও তাহলে 2gh, 2gh ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এম ইন্টু জি ইন্টু এইচ হচ্ছে। তার মানে তুমি mgh পরিমাণ এনার্জি সাপ্লাই করেছিলে যার জন্য বস্তুটা এইখান থেকে এইখানে উঠলো। এখন ঘটনাটা লক্ষ্য করে দেখো, যত উপরের দিকে উঠছে সিস্টেম কত কাজ করছে, সিস্টেম নেগেটিভ ওয়ার্ক করছে। আর এই মাত্র বললাম
যখন সিস্টেম নেগেটিভ ওয়ার্ক করে, এই মাত্র বললাম, যখন সিস্টেম নেগেটিভ ওয়ার্ক করে, সিস্টেম যখন নেগেটিভ ওয়ার্ক করছে তখন কাইনেটিক এনার্জি কমছে। আর এখানেও তাই হচ্ছে, যখন বস্তুটাকে আমি উপরের দিকে তুলছি, যখন বস্তুটাকে উপরের দিকে ছুড়লাম, আস্তে 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 বস্তুর বেগ কমছে 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 কমতে কমতে এখানে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0 হয়েছে, এখানে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে তো কাইনেটিক এনার্জি ভ্যানিশ করে গেল, ভ্যানিশ করলো। এখন কার্য মানে শক্তির সংরক্ষণ সূত্র বলছে যে কাইনেটিক এনার্জি 0 হয়ে গেল, এনার্জিটা গেল কোথায়? শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না, একে শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় মাত্র, বা রূপান্তরিত করা যায় মাত্র। এই বস্তুটাকে উপরের দিকে তুললে বস্তুর বেগ কমছে, কাইনেটিক এনার্জি কমছে। কাইনেটিক এনার্জিটা গেল কোথায়? ধ্বংস তো হয়ে যায়নি, নিশ্চয়ই কোনো না কোনো এনার্জিতে কনভার্ট হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো এনার্জিতে কনভার্ট হয়েছে, দিয়ে এইখানে কাইনেটিক এনার্জি 0 হলো। এবারে যখন বস্তুটা ফ্রি ফল করছে, যখন বস্তুটা নিচের দিকে পড়লো, যখন বস্তুটা আমার এই অবস্থানে এলো, যখন বস্তুটি আমার এই অবস্থানে এলো, তোমরা খুব ভালো করে কাইনেমেটিক্সে প্রুফ করে দেখেছো, যখন বস্তুটা এই অবস্থানে এলো তখন নিশ্চয়ই সে ইউ বেগেই নিচের দিকে পড়বে, তখন নিশ্চয়ই এই বস্তুটা ইউ বেগেই নিচের দিকে পড়বে। তার মানে ইউ বেগেই ফেরত পাবো। ইউ বেগে যদি ফেরত পাই, তাহলে আমি যদি এমজিএইচ পরিমাণ শক্তি দিয়েছিলাম, তাহলে আমি এমজিএইচ পরিমাণ শক্তি ফেরত পেলাম। আমি কত ফেরত পেলাম? আমি কত ফেরত পেলাম? ফেরত পেলাম কত? কত ফেরত পেলাম? ইংরেজিতে লিখছি, হোয়াটসঅ্যাপ মেসেজ লিখছি। ফেরত পেলাম কত? ফেরত পেলাম, ফেরত পেলাম ও এমজিএইচই ফেরত পেলাম। ইউ বেগেই তো ফেরত এলো, এমজিএইচই ফেরত পেলাম। তাহলে আমি কতটা শক্তি দিয়েছিলাম? এমজিএইচ শক্তি দিয়েছিলাম, কতটা ফেরত পেলাম? এমজিএইচ ফেরত পেলাম। যত টাকা দিলাম তত টাকা রিটার্ন পেয়ে গেলাম। তাহলে আমি কি কোনো আলটিমেট কোনো খরচ করলাম? করলাম না। তাহলে ক্লোজ পাথে ওয়ার্কটা কত হলো? 0 হলো। এইখানে পোটেনশিয়ালের কথাটা লুকিয়ে আছে। যখন উপরের দিকে উঠছিল তখন কাইনেটিক এনার্জি কম ছিল, যাচ্ছিল কোথায় এনার্জিটা? নিশ্চয়ই ওই এনার্জিটা কোনো না কোনো ফর্মে রূপান্তরিত হচ্ছিল। যখন আবার বস্তুটা নিচের দিকে পড়ছে, আস্তে আস্তে বস্তুর কাইনেটিক এনার্জি বাড়ছে। যখন বস্তু নিচের দিকে পড়ছে, যখন বস্তু নিচের দিকে পড়ছে, এই যে ওয়ার্ক ডান ইন পাথ নাম্বার 2, সিস্টেম তখন পজিটিভ ওয়ার্ক করছে, সিস্টেম তখন পজিটিভ ওয়ার্ক করছে। আর সিস্টেম পজিটিভ ওয়ার্ক করলে, একটু আগে দেখালাম, সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে, সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে কাইনেটিক এনার্জি বাড়ে। তাহলে যখন বস্তু নিচের দিকে নামছিল তখন কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়ছিল, কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়ছিল। এনার্জিটা বাড়ছে কোথা থেকে? এনার্জি যে বাড়ছে তার জন্য শক্তি সে কোথায় পাচ্ছে? ওই যে বললাম, বস্তুটা উপরের দিকে উঠছে, কাইনেটিক এনার্জি কমছে, ওই এনার্জিটা অন্য কোনো ফর্মে স্টোর হচ্ছে। যখন বস্তুটা নিচের দিকে নামছে তখন ওই এনার্জি থেকে সে কাইনেটিক এনার্জি বাড়াচ্ছে, ওই এনার্জি থেকে কাইনেটিক এনার্জি বাড়াচ্ছে। এই যে কাইনেটিক এনার্জি বাড়ছে, এর জন্য দায়ী কে? ওয়ার্ক ডান বাই সিস্টেম। আর এখানে ওয়ার্ক ডান বাই সিস্টেম ইজ ইকুয়াল টু পজিটিভ হচ্ছে। সিস্টেম এই কাজ করার জন্য এনার্জি কোথায় পাচ্ছে? এনার্জি কোথায় পাচ্ছে? এনার্জিটা কোথায় পাচ্ছে? সিস্টেম যে পজিটিভ ওয়ার্ক করছে তার জন্য এনার্জি কোথায় পাচ্ছে? সিস্টেম এনার্জি পাচ্ছে পোটেনশিয়াল এনার্জি থেকে, পোটেনশিয়াল এনার্জি থেকে পাচ্ছে। তাহলে সিস্টেম যখন পজিটিভ ওয়ার্ক করে তখন তার জন্য শক্তি কোথা থেকে পায়? এই পোটেনশিয়াল এনার্জি থেকে পাবে। তুমি এক কাজ করো, তুমি আমাকে খেতে দাও না, আমি যদি খেতে না পাই, কিন্তু আমাকে যদি কাজ করানো হয়, তাহলে কাজ করার জন্য শক্তি কোথা থেকে পাবো? আমার পোটেনশিয়াল এনার্জি থেকে পাবো। আমার শরীরে যে ফ্যাট রয়েছে সেই ফ্যাট থেকে এনার্জি পাবো। ঠিক সেরকম যখন বস্তুটা নিচের দিকে পড়ছিল, কাইনেটিক এনার্জি বাড়ছিল, কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য কে দায়ী? সিস্টেম পজিটিভ ওয়ার্ক করছে। আর সিস্টেম পজিটিভ ওয়ার্ক কিভাবে করছে? সিস্টেম পোটেনশিয়াল এনার্জি থেকে পজিটিভ ওয়ার্ক করছে, আর এই পজিটিভ ওয়ার্ক করছে বলে তার কাইনেটিক এনার্জি বাড়ছে। তাহলে তার মানে বুঝতে পারলাম, কাইনেটিক এনার্জি বাড়ছে মানে ওই যখন উপরের দিকে উঠছিল তখন কাইনেটিক এনার্জি কম ছিল, ওই কাইনেটিক এনার্জির একটা অংশ পোটেনশিয়ালে কনভার্ট হচ্ছিল। আর যখন বস্তু নিচের দিকে নামছে তখন পোটেনশিয়াল এনার্জি খরচ করে তার কাইনেটিক এনার্জি বাড়াচ্ছে।
আর যখন সিস্টেমের কাইনেটিক এনার্জি বাড়ছে তখন নিশ্চয়ই সিস্টেম পজিটিভ ওয়ার্ক করছে। সিস্টেম পজিটিভ ওয়ার্ক করার জন্য এনার্জি কোথা থেকে পাচ্ছে? ওই পোটেনশিয়াল থেকে পাচ্ছে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে কাইনেটিক এনার্জি বাড়ে, সিস্টেম যদি নেগেটিভ ওয়ার্ক করে তাহলে কাইনেটিক এনার্জি কমে। সিস্টেম যে পজিটিভ ওয়ার্ক করছে তাই জন্য এই এনার্জিটা কোথা থেকে পাচ্ছে? এই এনার্জিটা কোথা থেকে পাচ্ছে? এনার্জি কোথা থেকে পাচ্ছে? এনার্জি কোথা থেকে পাচ্ছে? এই যে বললাম তার পোটেনশিয়াল এনার্জি থেকে পাচ্ছে। তাহলে সিস্টেম যখন পজিটিভ ওয়ার্ক করে তখন কাইনেটিক এনার্জি বাড়ে কিন্তু পোটেনশিয়াল এনার্জি কমে। কিন্তু পোটেনশিয়াল এনার্জি অবশ্যই কমে, অবশ্যই কমে। বুঝতে পেরেছো? তাহলে সিস্টেম যখন পজিটিভ ওয়ার্ক করে তখন কাইনেটিক এনার্জি বাড়ে কিন্তু পোটেনশিয়াল এনার্জি কমে। কিন্তু যখন সিস্টেম নেগেটিভ ওয়ার্ক করে, সিস্টেম যখন নেগেটিভ ওয়ার্ক করে তখন কাইনেটিক এনার্জি কমে কিন্তু পোটেনশিয়াল এনার্জি বাড়ে। কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জি অবশ্যই বাড়ে। এইখানে দেখো আমি তো পজিটিভ ওয়ার্ক করেছি, এখানে তো আমি পজিটিভ ওয়ার্ক করেছি। আমি যদি সিস্টেমে শক্তি, আমি পজিটিভ ওয়ার্ক করছি মানে কি? আমি সিস্টেমে এনার্জি দিচ্ছি। আমি যদি সিস্টেমে এনার্জি দিই তাহলে সিস্টেমের শক্তি বাড়ছে, শক্তি বাড়ছে মানে পোটেনশিয়াল বাড়ছে। এই যখন বস্তুটাকে উপরের দিকে তুললাম আমি তখন শক্তি দিলাম, শক্তি দিলাম মানে যত বস্তুটা উপরের দিকে উঠছে তখন কাইনেটিক কমছে কিন্তু পোটেনশিয়াল বাড়ছে। তাহলে এইটুকু একটা জিনিস শুধু খেয়াল রাখবে, যখন সিস্টেম পজিটিভ ওয়ার্ক করে তখন কাইনেটিক বাড়ে কিন্তু পোটেনশিয়াল কমে। এখানে তার অপোজিটটা হবে, সিস্টেম যখন পজিটিভ ওয়ার্ক করে তখন কাইনেটিক বাড়ে পোটেনশিয়াল কমে। এটুকু জিনিস খেয়াল রাখবে। বোঝা গেছে? তাহলে পোটেনশিয়াল কথাটা বুঝতে পেরেছো? এবারে আমি এখানে আসবো এবারে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল মানে গ্র্যাভিটির এগেনস্টে আমি যে ওয়ার্ক করব, গ্র্যাভিটির এগেনস্টে আমি যে ওয়ার্ক করব ওই ওয়ার্কটা একটা এনার্জিতে স্টোর হবে যেটাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলবো। তাহলে পোটেনশিয়াল যদি বাড়াতে হয় তাহলে এখান থেকে বুঝতে পারলাম পোটেনশিয়াল বাড়াতে গেলে, পোটেনশিয়াল বাংলায় লিখছি, পোটেনশিয়াল ইনক্রিজ করতে গেলে, বাংলায় হোয়াটসঅ্যাপ মেসেজ লিখছি, করতে গেলে আমাকে পজিটিভ ওয়ার্ক করতে হবে, পজিটিভ ওয়ার্ক করতে হবে। আমি যে কাজ করব, আমি যে ওয়ার্ক করব এটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে, পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হবে। স্টোর হবে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলছি মানে গ্র্যাভিটির এগেনস্টে আমি যে ওয়ার্ক করব সেটাই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হিসেবে স্টোর হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কথাটার মানে কি? মানে কি? গ্র্যাভিটেশনাল ফিল্ডে কোনো একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে গেলাম, আমি যে ওয়ার্ক করলাম, আমি যে ওয়ার্ক করলাম সেটাই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হিসেবে স্টোর হবে। স্বাভাবিক ব্যাপার এটা। ঠিক আছে, এক কাজ করো, এটা করি।
ক্যালকুলেশন অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিউ টু পয়েন্ট মাস। দেখো এখানে একটা মাস আছে, যে মাসের মানটা হচ্ছে এম। এখান থেকে আর ডিস্টেন্স দূরে এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা পার্টিকেল আছে, যেটা হচ্ছে পি। এখানে একটা আর ডিস্টেন্স দূরে একটা পার্টিকেল আছে, যেটা হচ্ছে পি। এইখানে আমি একটা অন্য কোনো মাসকে নিয়ে আসবো, অন্য কোনো মাসকে নিয়ে আসবো। এইখানে আপাতত কোনো মাস নেই, আমি একটা অন্য মাসকে এই পয়েন্টে নিয়ে আসবো। তাহলে কতটা ওয়ার্ক করব, কতটা ওয়ার্ক করব? দেখো লক্ষ্য করে দেখো, আমি বললাম আমি যে ওয়ার্ক করব, আমি কি লিখেছি? আমি যে ওয়ার্ক করব এটা পোটেনশিয়াল হিসেবে স্টোর হবে, এটাই তো লিখেছি। সাপোজ করো কোনো ফোর্সই কাজ করেনি, সাপোজ করো ফোর্স অ্যাপ্লাইড বাই সিস্টেম ইজ ইকুয়াল টু 0। আর আমি এইমাত্র পড়েছি এক্সটার্নাল ফোর্স, যে ওয়ার্ক এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ এক্সটার্নালি আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করব সেটা সিস্টেম যেদিকে ফোর্স লাগাচ্ছে তার অপোজিট দিকে লাগাবো আর ইকুয়াল পরিমাণে লাগাবো। এটা তো দেখে এসেছি। আমি কত ফোর্স লাগাবো, সিস্টেম যেদিকে ফোর্স লাগাচ্ছে আমি তার অপোজিট ডাইরেকশনে ফোর্স লাগাবো এবং ইকুয়াল পরিমাণে লাগাবো। এখন ফোর্স অ্যাপ্লাইড বাই সিস্টেম ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ফোর্স অ্যাপ্লাইড বাই এক্সটার্নাল এজেন্ট, অর্থাৎ আমাকেও এখন কোনো ফোর্স লাগাতে হবে না। যদি আমাকে কোনো ফোর্স লাগাতে না হয়, যদি কোনো ফোর্স লাগাতে না হয়, তাহলে আমাকে নিশ্চয়ই কোনো ওয়ার্কও করতে হবে না, তাহলে আমাকে নিশ্চয়ই কোনো ওয়ার্কও করতে হবে না। বোঝা গেছে? তাহলে আমি এইখানে একটা মাসকে নিয়ে আসব। কোথা থেকে নিয়ে আসবো? যেখানে কোনো ফোর্স ছিল না। অর্থাৎ এবারে দেখো এফ ইজ ইকুয়াল টু কি হয়, এফ ইজ ইকুয়াল টু কি হয়, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে জি m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। যদি আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি যদি হয়, তাহলে আমার এফ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্সে অবস্থিত কোনো পার্টিকেলের উপরে কোনো ফোর্স লাগেনি। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কোনো একটা পার্টিকেলকে আমি যদি এইখানে আনতে পারি, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কোনো একটা পার্টিকেলকে যদি আমি এইখানে আনতে পারি, তাহলে আনতে গেলে আমাকে যে ওয়ার্ক করতে হবে সেই ওয়ার্কটাই তো এখানে পোটেনশিয়াল হিসেবে স্টোর হবে, আর ওটাই হবে পয়েন্ট মাসের জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। বুঝতে পেরেছো? যেখানে কোনো ফোর্স কাজ করছিল না সেইখান থেকে আমি কোনো একটা পয়েন্ট মাসকে বা কোনো মাসকে আমি যদি এইখানে নিয়ে আসি, তাহলে আমাকে যে ওয়ার্ক করতে হবে সেটাই তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। বোঝা গেছে? এবারে লক্ষ্য করে দেখো এখানে ফোর্সটা কিন্তু আর এর ফাংশন, এখানে ফোর্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ আর, মানে ফোর্সটা ভেরিয়েবল। আর ভেরিয়েবল ফোর্স যদি হয় তাহলে আমাকে ওয়ার্কডান যদি বের করতে হয়, তাহলে এখানে ওয়ার্কডান ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ করতে হবে বা ইন্টিগ্রেশন অফ এফ ডিআর করতে হবে। বুঝতে পেরেছো? এফ ডিআর করতে হবে। এখন তুমি ধরে নাও কোনো একটা মুহূর্তে, তুমি ধরে নাও কোনো একটা মুহূর্তে পার্টিকেলটা এখান থেকে কোনো একটা মুহূর্তে পার্টিকেলটা এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে, কোনো একটা মুহূর্তে পার্টিকেলটা এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে।
তাহলে এর উপরে এখন যে ফোর্স লাগছে এফ ইজ ইকুয়াল টু, সেটা কত লাগছে? এফ ইজ ইকুয়াল টু কত লাগছে? জি এম, ধরে নিচ্ছি এখানে এম ড্যাশ ফোর্স রয়েছে, এম ড্যাশ অ্যামাউন্টের ইয়ে রয়েছে, এখানে যে মাসটা রয়েছে সেটা হচ্ছে এম ড্যাশ, এম ড্যাশ, তাহলে জি এম এম ড্যাশ বাই ডিস্টেন্সের স্কোয়ার, ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার। ডিএক্স দূরত্ব যদি সরাতে হয়, মানে বস্তুটাকে, মানে এই পয়েন্ট মাসটাকে যদি, এই মাসটাকে যদি এইখান থেকে যদি এইখানে যদি নিয়ে আসতে হয়, অর্থাৎ এইখানে যদি নিয়ে আসতে হয়, এটা ডিএক্স যদি হয়, তাহলে ডিএক্স দূরত্ব সরণের জন্য যে কৃতকার্য করব ডিডাব্লিউ, এটা ইজ ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এবারে লক্ষ্য করে দেখো, আমি সিস্টেম কোন দিকে ফোর্স লাগাচ্ছে? সিস্টেম ফোর্স লাগাচ্ছে এই দিক বরাবর। তাহলে আমি কোন দিকে ফোর্স লাগাবো? আমি ফোর্স লাগাবো এই দিক বরাবর। এটা হচ্ছে সিস্টেম ফোর্স লাগাচ্ছে, এটা হচ্ছে তোমার সিস্টেম ফোর্স লাগাচ্ছে। আর সিস্টেমের অপোজিট দিকে ফোর্স লাগাবে কে? আমি লাগাবো। আমি হয়ে গেলাম এখানে এক্সটার্নাল। আমি এইখানে ওয়ার্ক ডান বাই, এক কাজ করি, এক্সটার্নাল ছেড়ে দাও, এক্সটার্নাল বের করি। আমি ফোর্স লাগাচ্ছি এই দিক বরাবর, সিস্টেমের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে। এখন লক্ষ্য করে দেখো ডিএক্স মানে অ্যাকচুয়ালি কি? ডিএক্স মানে অ্যাকচুয়ালি কি? ডিএক্স, ডিএক্স মানে বেসিক্যালি চেঞ্জ ইন এক্স। চেঞ্জ ইন এক্স মানে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল। এটা বুঝতে পারছো? যখন আমি এই দিকে নিয়ে আসছি তাহলে এক্স এর মানটা কমছে, যখন আমি এই দিকে নিয়ে আসছি তাহলে ডিএক্স এর মানটা, এখানে কি হচ্ছে, যেহেতু আমি এই দিকে নিয়ে আসছি তাহলে অবশ্যই এখানে এক্স, এখানে এক্স ইনিশিয়াল বেশি হচ্ছে আর এক্স ফাইনাল কম হচ্ছে, কারণ বস্তুটাকে আমি কাছে নিয়ে আসছি। তাহলে অবশ্যই যে ডিএক্স এর মান, এই যে ডিএক্স এর মান, এটা কিন্তু আমার নেগেটিভ আসছে। এবারে দেখো এক্সটার্নাল ফোর্স যেদিকে লাগছে, ডিসপ্লেসমেন্ট তার অপোজিট দিকে লাগছে, তাহলে এখানে থিটাটা কত হচ্ছে? থিটাটা হচ্ছে পাই। তাহলে তাহলে কস থিটা কত হবে? কস থিটা কত হবে এখানে? কস থিটা মানে কস পাই মানে -1 হবে। তাহলে এইখানে আমাকে কস পাই একটা এক্সট্রা লিখতে হবে, কস পাই। কেন? কারণ ওয়ার্ক ডান ডিডাব্লিউ, কারণ আমরা জানি ওয়ার্ক ডান ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে ওয়ার্ক ডান ডিডাব্লিউ, ওয়ার্ক ডান ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে এফ ভেক্টর ডট টিএস ভেক্টর। তো লাগছে তাই তো? কারণ ওয়ার্ক ডান ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে এফ ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। তার মানে এটা হবে এফ ইন্টু ডিএক্স ইন্টু কস থিটা। হবে তো? এটা এটা হবে তো? তাহলে বেসিক্যালি ডিডাব্লিউর যে মানটা আসছে, ডিডাব্লিউর যে মানটা আসছে, এই ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এক সেকেন্ড, এবার এই ডিএক্স এর মানটা কত? লক্ষ্য করে দেখো এই ডিএক্স এর মানটা কত? এই ডিএক্স এর মান হচ্ছে নেগেটিভ। এই ডিএক্স এর মানটা কত? এই ডিএক্স এর মান নেগেটিভ, নেগেটিভ বসলো। এই কস পাই এর মানটা কত? এই কস পাই এর মানটাও হচ্ছে নেগেটিভ। এই ডিএক্স এর মানও নেগেটিভ আর কস পাই এর মানও নেগেটিভ। তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আসছে? ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু আসছে, দেখো এই নেগেটিভ কেটে গেল, তাহলে এটা পজিটিভ হয়ে কত হয়ে গেল? এফ ডিএক্স হয়ে গেল। বুঝতে পারলে?
ডিএক্স এর মান নেগেটিভ ছিল, কস থিটার মান নেগেটিভ -1 ছিল, তাহলে এইখানে তুমি লক্ষ্য করে দেখো না, তুমি এর মানটা হয়ে গেছে মাইনাস, কস থিটার মানটা হয়ে গেছে মাইনাস, এই মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস, তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে গেছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। বুঝতে পেরেছো? ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে গেছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এবারে আমি যদি নেক্সট পেজে এটাকে করি, তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে গেছে, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে গেছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এফ এর মানটা কত হবে? জি এম ইন্টু এম ড্যাশ বাই এক্স স্কোয়ার ইন্টু এইখানে হয়ে গেছে ডিএক্স ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু এটা হয়ে গেছে জি এম এম ড্যাশ ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট বসবে, আমি অসীম দূরত্ব থেকে এনেছি, অর্থাৎ যেখানে কোনো ফোর্স লাগছিল না, আর কোথায় নিয়ে আসবো? আর দূরত্বে নিয়ে আসবো। এবার তুমি যদি এই ইন্টিগ্রেশনটা করো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে জি এম এম ড্যাশ বাই বাই লিখছি না, এই ইন্টিগ্রেশনের মানটা আসবে -1/x। কি করে আসবে? এই অঙ্কে আমি আর যাবো না, কারণ ফিজিক্স আমি অনেক বেশি এক্সপ্লেন করছি। দেখো পোটেনশিয়াল পড়ানো হয়নি এখনো, 57 মিনিটের ভিডিও হয়ে গেল আর কি। তাহলে এটা তো ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে আমি বুঝতে পারলাম, তাহলে আমি যে ওয়ার্কটা করলাম, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ইজ ইকুয়াল টু আসছে মাইনাস অফ জি ইন্টু এম ইন্টু এম ড্যাশ বাই এক্স। আর আমি মাত্র পড়ালাম যে আমি যে ওয়ার্কটা করব সেটাই পোটেনশিয়াল হিসেবে স্টোর থাকবে। তাহলে এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইউ। এখন পোটেনশিয়ালের সংজ্ঞা হচ্ছে এম ড্যাশ মাসকে আনতে যে পরিমাণ কাজ করেছি সেটা হচ্ছে ইউ। তাহলে একক পরিমাণ মাসকে আনতে যে কাজ করব সেটা হচ্ছে ইউ বাই এম। এখন ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে জি এম ড্যাশ, সরি, জি এম এম ড্যাশ বাই আর। এটাই হচ্ছে পোটেনশিয়াল ভি। ছেড়ে দাও, হ্যাঁ, একক পরিমাণ মাসকে আনতে যে পরিমাণ ওয়ার্ক করতে হয় সেটাকেই পোটেনশিয়াল বলা হয়, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভি। আর অবশ্যই এটা মাইনাসে ছিল, ঠিক আছে, মাইনাসটা বসিয়ে দিই। আর এখানে এম ড্যাশটা ভাগ দিতে হবে। এটা লক্ষ্য করে দেখো, এখানে এই এম ড্যাশ আর এই এম ড্যাশ কাটা পড়ে যাচ্ছে, তাহলে পোটেনশিয়াল, আর এটাই ছিল ভি এর মান, তাহলে পোটেনশিয়াল ভি এর যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস অফ জি এম বাই আর। এটাই হচ্ছে পোটেনশিয়াল ভি এর মান। বাস। দেখো এইখান থেকে আরেকটা ফর্মুলায় আসা যায়। কি ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে একক পরিমাণ মাসকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে আমার ভি। এম পরিমাণ মাসকে আনতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে এমভি। আর এটাই তো ওয়ার্ক, এইটাই তো আমার ডাব্লু, এইটাই তো আমার ডাব্লু। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু আসছে, নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আসছে এম ইন্টু পোটেনশিয়াল। তাহলে এখান থেকে বুঝতে পারলাম ওয়ার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ইন্টু
গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। বুঝতে পেরেছো? পোটেনশিয়াল কনজারভেটিভ ফোর্সে না আরেকটা বৈশিষ্ট্য আছে, কি বলতো? তুমি যদি দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি জেনে যাও না, তাহলে তুমি ইজিলি, আচ্ছা তুমি আপাতত এটা তো বুঝতে পারলে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কোনো একটা পয়েন্টের, মানে ধরো এম মাস থেকে আর দূরত্বে অবস্থিত কোনো একটা বিন্দু পি আছে, তার যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভি বের করতে হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস অফ জি এম বাই আর। এটা তো বুঝতে পারলে। ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এর ইউনিট কি হবে? আমরা এই মাত্র করলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে এম ইজ ইকুয়াল টু, সরি, তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে ভি ইজ ইকুয়াল টু হবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ভি ইজ ইকুয়াল টু হবে ডাব্লিউ বাই এম। তাহলে আমাকে যদি এখন ইউনিট বের করতে হয়, তাহলে এর ইউনিটটা কি হবে? এর ইউনিটটা হবে ডাব্লিউ এর ইউনিট কি হবে? ডাব্লিউ এর ইউনিট হবে, ওয়ার্কের ইউনিট হবে জুল, মাসের একক কি হবে? কেজি। তাহলে জুল পার কেজি। অবশ্যই এটা কিসে হলো? এটা হয়ে গেছে আমার এসআই এ, এটা হয়ে গেছে আমার এসআই এ। যদি সিজিএস এ যদি করতে হয় তাহলে কি হবে? সিজিএস এ করতে গেলে অবশ্যই ডাব্লিউর একক সিজিএস এ হয় আর্গ, আর মাসের একক সিজিএস এ হয় গ্রাম। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল কিসে? সিজিএস এ। ঠিক আছে, এবারে ডাইমেনশন যদি আমাকে বের করতে হয় তাহলে কি করে বের করব? ডাইমেনশন যদি বের করতে হয় কি করে বের করব? ডাইমেনশন মানে হচ্ছে ওয়ার্কের ডাইমেনশন। ওয়ার্কের ডাইমেনশন কি আছে? ওয়ার্কের ডাইমেনশন মানে হচ্ছে ফোর্স, মানে এম ইন্টু এল ইন্টু টি টু দ্য পাওয়ার -2 ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে হয়ে যাবে এল স্কোয়ার বাই মাস। তাহলে এটা হয়ে যাবে এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2। বুঝতে পারলে? এটা হয়ে যাবে এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2। ঠিক আছে, তাহলে ইউনিট হয়ে গেল, ডাইমেনশন হয়ে গেল। এবারে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। কি করে পোটেনশিয়াল ডিফারেন্স বের করব? ধরো এখানে এই পয়েন্ট রয়েছে, এইখানে এই পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট মাস ছিল r1, এখানে একটা পয়েন্ট মাস ছিল m, এখানে একটা পয়েন্ট মাস ছিল m। এইখান থেকে r1 ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে, আর এইখান থেকে r2 ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে। r1 ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে, r2 ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে। আমরা জানি কোনো একটা পয়েন্টের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কত হয়? এইমাত্র দেখলাম ভি ইজ ইকুয়াল টু হয় মাইনাস অফ জি এম বাই আর। এটা যদি 1 নাম্বার পয়েন্ট যদি হয়, আর এটা যদি 2 নাম্বার পয়েন্ট যদি হয়, তাহলে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট 1 ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ জি এম বাই r1। potential difference at point 2 is equal to হয় minus of g m by
R2, তাহলে পোটেনশিয়াল এবার লক্ষ্য করে দেখো কে বড় কে ছোট। অবশ্যই মানের দিক দিয়ে এটা বড় হবে, কারণ কোথাও না কোথাও ভি এর সঙ্গে আর এর কি রিলেশন, ব্যস্তানুপাতিক রিলেশন। আমি যদি মাইনাসটাকে যদি বাদ দিই তাহলে মানের দিক দিয়ে এ বড় হবে এ ছোট হবে, মানের দিক দিয়ে এ বড় হবে এ ছোট হবে, কারণ আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এর মান যত কমবে ভি এর মান তত বাড়বে। মানের দিক দিয়ে এর পোটেনশিয়াল বেশি হবে এর পোটেনশিয়াল কম হবে, কিন্তু যেহেতু মানটা নেগেটিভ, তাহলে আলটিমেট এ ছোট হবে এ বড় হবে। সাপোজ করো আমি কি বললাম মানের দিক দিয়ে বড়, সাপোজ করো এটার মান 5, এটার মান 4, কিন্তু আলটিমেট এর পোটেনশিয়াল নেগেটিভ, এর পোটেনশিয়াল নেগেটিভ, তাহলে আলটিমেট কে বড় হলো, এটা বড় হলো না এটা বড় হলো? অবশ্যই এটা বড় হলো। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে? পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে V2 মাইনাস V1। পোটেনশিয়াল ডিফারেন্স V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে GM কমন যাবে, এটা হয়ে যাবে 1/R1 মাইনাস 1R2। বোঝা গেছে? এবারে আমি তোমাদেরকে একটা কথা বলি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনো একটা একক ভরের বস্তুকে যদি নিয়ে আসো তাহলে কতটা পরিমাণ কাজ করতে হবে। আচ্ছা এক কাজ করি, তোমাকে আমি একটু একটা কাজ দিই, আবার সেম কাজ দিচ্ছি। এইখানে একটা মাস আছে, এটা হচ্ছে R1 ডিস্টেন্স, এটা হচ্ছে R2 ডিস্টেন্স, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, এইখানে এম মাস আছে, এখানে এম মাস আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এম ড্যাশ ভরের একটা বস্তু আছে, এখানে একটা, এখানে একটা এম ড্যাশ ভরের বস্তু আছে, এর ভরটা হচ্ছে এম ড্যাশ। এই বস্তুটাকে তোমাকে 2 নাম্বার থেকে 1 নাম্বার পয়েন্টে নিয়ে আসতে হবে। কত কাজ করতে হবে? তুমি কত কাজ করবে? এই কাজটা যদি বের করতে হয় তাহলে সিম্পল এই ক্যালকুলেশন হবে, দাঁড়াও। সিম্পল এই ক্যালকুলেশন হবে। আরো আসছে না, লিখে লিখেই করি। হ্যাঁ, আমাকে যেহেতু এখানে 4, আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না, জাস্ট ওটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, W is equal to integration of dW is equal to integration of G M into M dash into dx by x স্কোয়ার। আগের যে প্রমাণটা করেছিলাম সেখানে লিমিট বসেছিল, এখানে লিমিট বসেছিল ইনফিনিটি থেকে আর পর্যন্ত, আমি এইখান থেকে এখানে নিয়ে আসবো, তো তাহলে আমি এখানে লিমিট বসাবো R2 থেকে R1 পর্যন্ত। ঠিক আছে? কত হবে এটা? সিম্পল, এখানে জি এম এম ড্যাশ বাইরে বেরোবে, জি এম এম ড্যাশ বাইরে বেরোবে, এখানে হবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার, দিয়ে আপার লোয়ার লিমিট বসবে R2 থেকে আসবে R1 পর্যন্ত। এবারে ডিএক্স বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয় জানো? ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স
বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় মাইনাস অফ 1/x। এটা হয় মাইনাস অফ 1/x। তুমি যদি এখন লিমিটগুলো যদি বসাও, এখানে r2 আছে, এখানে r1 আছে, লিমিটটা যদি বসাও তাহলে এটা আসবে 1/r2 মাইনাস 1/r1। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয় না, তুমি যদি করে দেখো তাহলে এটা আসবে। তাহলে w ইজ ইকুয়াল টু আসছে, w ইজ ইকুয়াল টু আসছে জি এম ইন্টু এম ড্যাশ, এটা আসছে 1/r2 মাইনাস 1/r1। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স, আচ্ছা আমরা জানি ডাব্লিউ ইজ, আমরা এইমাত্র করলাম না যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এম ভি, এম ইন্টু ভি। তাহলে আমি যদি এম ড্যাশ দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স ভি পেয়ে যাবো। পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি ইজ ইকুয়াল টু পাবো ডাব্লিউ বাই এম ড্যাশ, মানে একক ভরের বস্তুকে যদি 2 থেকে 1 নিয়ে আসি তাহলে যে পরিমাণ ওয়ার্ক করতে হবে সেটা হচ্ছে জি এম 1/r2 মাইনাস 1/r1 হবে তো। এটাকে আমি এভাবে লিখতে পারি না, আমি এটাকে লিখতে পারি এভাবে মাইনাস অফ জি এম ড্যাশ বাই r1 প্লাস জি এম ড্যাশ, কেন জি এম বাই r2 মাইনাস অফ v1 ইজ ইকুয়াল টু কত ছিল, মাইনাস অফ জি এম বাই r1 ইজ ইকুয়াল টু v1 ছিল। এটা প্লাসকে লিখতে পারি মাইনাস অফ v2 লিখতে পারি। এক কাজ করো, এটা প্লাস আছে তো, এখানে মাইনাস করো, ব্র্যাকেট দাও, আবার এটা মাইনাস করো, ছাড়ো, করতে পারি প্লাসটাকে। করতে পারি এটাকে। আর এটা ইজ ইকুয়াল টু কি ছিল, v2 ছিল, v2 ছিল। তার মানে তুমি লক্ষ্য করে দেখো, আমি যে পরিমাণ ওয়ার্ক করলাম, একক ভরের বস্তুকে 2 নাম্বার পার্টিকেল থেকে 1 নাম্বার পার্টিকেলে নিয়ে আসতে, আমি কত ওয়ার্ক করলাম, 2 নাম্বার একক ভরের বস্তুকে 2 নাম্বার পার্টিকেল থেকে 1 নাম্বার পার্টিকেলে যদি নিয়ে আসতে হয়, 2 নাম্বার পজিশন থেকে 1 নাম্বার পজিশনে নিয়ে আসতে হয়, তাহলে যে পরিমাণ ওয়ার্ক আমাকে করতে হলো সেটা v1 মাইনাস v2 হলো, সেটা পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান হলো। হলো কি হলো না? অবশ্যই হলো। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, তাহলে প্রথম কথা এখানে পোটেনশিয়াল কি হয়, পোটেনশিয়ালের মান নেগেটিভ হয়। আমি যে ওয়ার্ক করলাম সেটা পোটেনশিয়ালকে বাড়ালো। আমি এইখানে ওয়ার্ক করেছি, আমি এইখানে ওয়ার্ক ডাব্লিউ করেছি, ডাব্লিউ ওয়ার্ক করার জন্য এর পোটেনশিয়ালটা v2 থেকে বেড়ে v1 হলো। দেখো আমি v2 ইজ ইকুয়াল টু কত ছিল, মাইনাস অফ জি এম বাই r2 ছিল, v1 ইজ ইকুয়াল টু কত ছিল, মাইনাস অফ জি এম বাই r1 ছিল। আমি 2 নাম্বার পার্টিকেলে ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক করলাম, যার জন্য দেখো আমি 2 নাম্বার পার্টিকেলে ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক করলাম, যার জন্য সে এখান থেকে এখানে এলো। তার মানে 2 নাম্বারের পোটেনশিয়াল প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু v1। তাহলে 2 নাম্বারের পোটেনশিয়াল প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু v1। 2 নাম্বারের পোটেনশিয়ালের সঙ্গে ডাব্লিউ যোগ করলাম, তাহলে আমি v1 পেলাম। কি বললাম বুঝতে পারলে? দেখো এখানে একটা পোটেনশিয়াল ছিল, এখানে ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক করলাম বলে তো পার্টিকেলটা এখান থেকে এখানে এলো। তাহলে 2 নম্বরে যে এনার্জি ছিল এর সঙ্গে আরো এনার্জি ডাব্লিউ প্রোভাইড করলাম, তার জন্য আমি এখানে এলাম। তাহলে আমার বলার বক্তব্য, 2 নম্বর পার্টিকেলের পোটেনশিয়ালের সঙ্গে আমি ডাব্লিউ যোগ করলাম, তাই তো v1 পেলাম।
তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হলো আলটিমেট v1 মাইনাস v2 হলো। বুঝতে পারলে? তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি আমি যদি দুটো পয়েন্টের যদি পোটেনশিয়াল যদি জেনে যাই, আমি দুটো পয়েন্টের যদি পোটেনশিয়াল যদি জেনে যাই, তাহলে সিম্পল কত ওয়ার্ক হবে আমি ইজিলি পোটেনশিয়ালে বিয়োগ করে আমি ইজিলি বের করতে পারবো। বুঝতে পারলে? এবারে এবারে আমি কি বলেছিলাম দেখো, এবারে আমরা ভি ইজ ইকুয়াল টু কি জানি, জি এম বাই আর। এবারে যদি আমাকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কোনো একটা পার্টিকেলকে নিয়ে আসতে হয়, দেখো কোনো একটা স্পেসিফিক পয়েন্টের পোটেনশিয়াল যদি ডিফাইন করতে হয়, ডেফিনেশন অফ পোটেনশিয়াল কি হবে? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি1 মাইনাস ভি2 বুঝতে পারলাম, ভি ইজ ইকুয়াল টু জিএম বাই আর বুঝতে পারলাম। তুমি যদি আর ইজ ইকুয়াল টু যদি ইনফিনিটি বসাও, তাহলে ভি ইজ ইকুয়াল টু নিশ্চয়ই 0 হবে। তার মানে আমি যদি বস্তুকে এইখানে 2 নাম্বার থেকে 1 নাম্বার এনেছিলাম, আমি এখানে অসীম দূরত্ব থেকে 1 নাম্বারে নিয়ে আসব। আমি এতক্ষণ ধরে কি করলাম, আমি পার্টিকেলটাকে 2 নাম্বার থেকে 1 নাম্বারে নিয়ে এলাম। এখন আমি কি করছি, এখন আমি চাইছি পার্টিকেলকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে 1 নাম্বারে নিয়ে আসতে। তাহলে যে পরিমাণ ওয়ার্ক করতে হবে, তাহলে 2 এর জায়গায় ইনফিনিটি বসাবো। আর ভি ইনফিনিটি ইজ ইকুয়াল টু কি হয়, অবশ্যই ভি ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে সিম্পলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু v1 পেয়ে যাবো, আর v1 মানে ভি হবে ধরো। তাই জন্য বলা আছে আমি কোনো একটা বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে ওই বিন্দুর বিভব বলে। কি বললাম বুঝতে পারলে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে v1 মাইনাস v2, অর্থাৎ কোনো একটা একক ভরের বস্তুকে 2 নাম্বার বিন্দু থেকে 1 নাম্বার বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় ডাব্লিউ ইজ ইকুয়াল টু সেটা হচ্ছে v1 মাইনাস v2, সেটাকেই পোটেনশিয়াল ডিফারেন্স বলে। আমি যদি কোনো একটা একক ভরের বস্তুকে 2 নাম্বার পার্টিকেল থেকে 2 নাম্বার পজিশন থেকে 1 নাম্বার পজিশনে নিয়ে আসে, তাহলে যে পরিমাণ ওয়ার্ক করবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু v1 মাইনাস v2 হবে। আর আমি আর ইজ ইকুয়াল টু যদি ইনফিনিটি বসাই তাহলে ভি ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে আমি যদি 2 এর জায়গায় যদি ইনফিনিটি যদি বসিয়ে দিই, 2 এর জায়গায় যদি ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে ভি ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে সিম্পল দেখো না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ভি ইনফিনিটি ইজ ইকুয়াল টু, আচ্ছা v1 করো এটাকে, v1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু v1, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু v1 হচ্ছে। তার মানে আমার বলার বক্তব্য, আমি অসীম দূরত্ব থেকে কোনো একটা বস্তুকে নিয়ে আসছি 1 নাম্বার পজিশনে, তার জন্য যে ওয়ার্ক আমাকে করতে হচ্ছে সেটাই তো v1। তাহলে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে, অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে, দেখো না আমি এখানে এম ড্যাশের মান 1 বসেছিলাম, দেখো এই যে এম ড্যাশ দিয়ে ভাগ করে দিয়েছিলাম, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই যে ডেল্টা ভি ইজ ইকুয়াল ডাব্লিউ বাই এম ড্যাশ। তাহলে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ ওয়ার্ক করতে হয় সেটাকে এই পয়েন্টের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলে। যেভাবে পড়াচ্ছি আমি মানছি তোমাদের বোরিং লাগতে পারে, কিন্তু যেভাবে পড়াচ্ছি বিশ্বাস করো কোনো বইয়ে এত ডিটেল লেকচার নেই, এত ডিটেলসে নেই। যাদের জানার খুব ইচ্ছে, যারা অঙ্কটাকে খুব দ্রুত করতে চাও, যারা অঙ্কটাকে খুব দ্রুত করতে চাও কম সময়ের মধ্যে কোনো ট্রিক মুখস্থ না করে, তাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংকে খুবই বেশি হতে হবে। যদি খুব ভালো কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে তুমি মুখে মুখে অঙ্ক করতে পারবে না, কনসেপ্ট সেই লেভেলে খাটাতেই পারবে না। তাই জন্য কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট। কি বললাম বুঝতে পারলে? না হলে তুমি আজীবনকাল ট্রিক মুখস্থ করে অঙ্ক করবে। আমি যতগুলো অঙ্ক করাবো খুব শর্টে করাবো। তাই জন্য আবার বলছি কনসেপ্ট জানাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝে গেছো এটা? তাহলে পোটেনশিয়াল মানে কি বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে বুঝতে পারলাম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল মানে হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো একটা বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসবো। তাহলে আমাকে যে পরিমাণ ওয়ার্ক করতে হবে সেটাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলে। বুঝতে পেরেছো?
শোনো, এক কাজ করো, আজকের ভিডিওতে এতটা থাক। আমি আর এনার্জি নেই, এখন কাজ আছে, সময় মানে আমাকে এখন বাইরে যেতে হবে আর কি, এটা দিনের বেলা। তো আমি আর পড়াতে পারছি না। আপাতত গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি তোমরা বুঝতে পেরেছো? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ফিলটা পুরোপুরি দেওয়ার চেষ্টা করলাম। এখনো পড়ানো বাকি আছে, অনেক নিউমেরিক্যাল ছিল। আমি এই যে নিউমেরিক্যালগুলো আছে তার সঙ্গে আরও সেকেন্ড যে লেকচারটা মানে 5th লেকচার যেটা বের করব সেটার মধ্যে এটাকে আমি ঢুকিয়ে দেবো। নেক্সট ভিডিওটা একটু বড় হবে, আজকের ভিডিওটা শর্টই থাক, এর বেশি আমি আজ পড়াতে পারছি না কাজ থাকার জন্য, ঠিক আছে? তো এই অঙ্কগুলো নেক্সট লেকচারের সাথে আমি ইনক্লুড করে দেবো। নেক্সট লেকচারটা একটু বড় হবে, সেটা দেখে নেবে। আজকের ভিডিওতে এতটাই রইলো। কনসেপ্টটা কিন্তু ভালো করে শিখবে, বারবার ধরে বলছি, এই যে পোটেনশিয়াল কনসেপ্টটা পড়ালাম, এই কনসেপ্টটা ভালো করে শিখবে, না হলে কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বুঝতে পারাটা খুব সমস্যা হয়ে যাবে। আর আজ বললাম না, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যদি বুঝে যাও, মানে আমি আজকে বেসিক্যালি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল পড়াইনি, আমি আজকে পোটেনশিয়াল পড়েছি, যেটা অলরেডি তোমার ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়া উচিত, ঠিক আছে? তো এই পোটেনশিয়ালটা বুঝলে এবারে তুমি যখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের কনসেপ্টকে কাজে লাগিয়ে যখন স্যাটেলাইট মোশন পড়বে, খুবই সুবিধা হবে, খুব সুবিধা হবে। তুমি দেখবে নেক্সট লেকচারগুলো যখন আসবে তখন বুঝতে পারবে সুবিধাটা কোন জায়গাতে হচ্ছে। প্লাস তুমি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের কনসেপ্টটাও সেমই হবে, শুধু এখানে মাস আছে, ওইখানে চার্জ থাকবে। তাই জন্য ঠিক আছে, এতটা পর্যন্ত এই ভিডিওতে রইলো। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।